যখনই কথা ওঠে ইন্টারন্যাশনাল ট্রেডের, তখন ডলারই সবচেয়ে মজবুত নজরে আসে। ফরেক্স রিজার্ভ হোক বা অন্য দেশের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট, বেশিরভাগ জায়গাতে ডলারেই পেমেন্ট করা হয়। অর্থাৎ এটাও বলা যেতে পারে যে ডলারে পেমেন্ট করতে তারা বাধ্য হয়, কারণ ডলার গ্লোবাল কারেন্সি। দেরিতেই হোক এখন ডলারের এক নতুন দৃশ্য দেখতে পাওয়া যাবে। এর জন্য বলছি কারণ ভারত, চীন, রাশিয়া, সৌদি আরবের মতো অনেক দেশ ডলারকে ডাম্প অর্থাৎ বিশ্বতে ডি-ডলারাইজেশন করতে চাইছে। বিশ্বতে এমনটা কেন হচ্ছে? কোন দেশ প্রথমে এটা শুরু করেছে? কি করে করছে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। এই একটা কথা আপনারা বারবার শুনতে পাবেন, সেটা হলো ডি-ডলারাইজেশন। ডি-ডলারাইজেশনের মানে হলো গ্লোবাল মার্কেটে ডলারের দাদাগিরিকে কম করা। এটা তো আপনিও জানেন, এখনো তো ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের রাজত্বই চলে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রেড ডলারেই হচ্ছে। আমেরিকান ডলারের প্রভাব এমন যে মনে করুন বাকি দেশের অর্থ ব্যবস্থার দশা এবং দিশার লাগাম আমেরিকার কাছেই রয়েছে। বিশ্বতে বৃদ্ধি ও মন্দা এটাও আমেরিকার সেন্ট্রাল ব্যাংকই সিদ্ধান্ত নেয়। কিন্তু চীন ও রাশিয়ার মতো দেশ সহ আর অন্যান্য দেশের অনেক ট্রেড অ্যানালিস্ট এটা মনে করে আমেরিকা যেই দেশগুলোকে পছন্দ করে না তাদেরকে ডলারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে, ডলারের ব্যবহার করে তাদের ইকোনমির ক্ষতি করে। আমেরিকার ওপর বারবার দোষারোপ করা হচ্ছে যে আমেরিকা ডলারের ব্যবহার একটা হাতিয়ার হিসেবে করছে, ডলারের ওয়েপনাইজ করছে। আমেরিকা গ্লোবাল পলিটিক্সকেও এর মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। এখন আপনি এটাকে রাশিয়ার ওপর চাপানো আমেরিকার নিষেধাজ্ঞা বলেও মনে করতে পারেন। এখন বিশ্ব সজাগ হয়েছে আর মনে হয় আমেরিকার খেলাকেও ধরতে পেরেছে। এজন্য গত কিছু বছরে ডলারকে ডাম্প করার চেষ্টা সব রকম ভাবে করা হচ্ছে। এতে ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ একসাথে জোটবদ্ধ হয়েছে। এরা সবাই মিলে ডলারের বিকল্প পদ্ধতি খুঁজছে এবং ডলারের ডমিনেশনকে শেষ করার চেষ্টা করেছে। এখন ডি-ডলারাইজেশন ওয়ার্ক ইন প্রোগ্রেস কিভাবে রয়েছে এটা আপনাদের ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। আমেরিকান সুইফটকে বাইপাস করে রাশিয়া SPFS অর্থাৎ সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজ, এবং চায়নার যে বিকল্প রয়েছে সুইফটে সেটা হলো CIPS অর্থাৎ ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম। একে জয়েন্ট করে একটা নতুন চীন রাশিয়া পেমেন্ট সিস্টেম বানানোর চেষ্টা চলছে। অর্থাৎ আমেরিকার সুইফটকে বাইপাস করে চায়না নিজের একটা সিস্টেম তৈরি করেছে এবং রাশিয়াও তার একটা সিস্টেম তৈরি করেছে। আর এই দুটোর ক্রসিং ওভার ঘটিয়ে রাশিয়া চীন পেমেন্ট সিস্টেম ডেভেলপ করার চেষ্টা জারি রয়েছে, যাতে রাশিয়া চীন দুজনেই তার ট্রেড করতে পারবে বিনা ডলারে। এখনো তো চীন রাশিয়ার সাথে নিজেদের কারেন্সি রেনমেনাবি অর্থাৎ RMB তে ট্রেড করছে। চীন ডি-ডলারাইজেশনকে মদত দেওয়ার জন্য ট্রেডিং প্ল্যাটফর্ম এবং তাদের ডিজিটাল কারেন্সিকে ব্যবহার করার জন্য ভরপুর চেষ্টা করছে। তারা হংকং, সিঙ্গাপুর এবং ইউরোপে RMB ট্রেডিং সেন্টার শুরু করে দিয়েছে। 2021 সালে পিপলস ব্যাংক অফ চায়না তার ডিজিটাল কারেন্সি E-yuan এর মাধ্যমে গ্লোবাল ফাইন্যান্সের নিয়মকে প্রভাবিত করার জন্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের সামনে গ্লোবাল সভরেন ডিজিটাল কারেন্সি গভর্নেন্সের প্রস্তাবও রেখেছে। আর এতে ভারতও পেছনে নেই, কারণ ভারতের পক্ষ থেকে এখন রুপিতে ইন্টারন্যাশনাল ট্রেড করার অনুমতি দেওয়া হয়েছে। এর সাথে ভারতের মজবুত UPI সিস্টেম ধীরে ধীরে পুরো বিশ্বের মানুষের পছন্দের তালিকায় আসছে। ডলারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য কর্পোরেটসও পেছনে পড়ে নেই। বিশ্বের অনেক কোম্পানি লোনের বড় অংশ লোকাল কারেন্সিতে পরিশোধ করছে। রাশিয়া ও চীন প্রথম থেকে ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য লোকাল কারেন্সির ব্যবহারকে মদত দিয়েছে। এই দুই দেশ এর জন্য ব্লকচেন টেকনোলজিও ব্যবহার করছে। এখন বাংলাদেশ, কাজাকিস্তান এবং লাওসও ইউয়ানের ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্য চীনের সাথে কথাবার্তা বলছে। এর সাথে UAEর সাথে দ্বিপাক্ষিক পেমেন্ট মেকানিজমের সাথে এটা চালুও হয়ে গেছে। আসলে হয়েছে কি এটাও জেনে নিন। ওদিকে ভারত নাকি বর্জ্য পদার্থ থেকে বানিয়ে দেখাচ্ছে সোনা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্বাস না হলে আই বাটনে দেওয়া ভিডিওটি চেক করুন। সো লেটস কাম টু দা পয়েন্ট। আমেরিকার নীতির কারণে ডলার ব্যবহার কম করার রণনীতি চলছে বিশ্বতে। আমেরিকা ইউরোপের সাথে মিলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে আলাদা করে দিয়েছে। আর এরকমটা করা হয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলাকালীন। কিছু দেশ এবং কর্পোরেটস থেকে ফাইন্যান্সিয়াল নিউক্লিয়ার ওয়েপেনের মতো করে দেখছে। বিরোধে যতটা সম্ভব ডলারের বিকল্প পদ্ধতি ব্যবহার করা শুরু করে সবাই। রাশিয়ার সাথে হঠাৎ ব্যবসা বন্ধ করা ইউরোপের কাছেও প্র্যাকটিক্যাল ছিল না। এজন্য কিছু ট্রেড অ্যানালিস্ট এটা মনে করছে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম সুইফটকে বন্ধ করার পর আমেরিকা
আমেরিকার ডি-ডলারাইজেশনের আওয়াজ বৃদ্ধি পেয়েছে, আর ভারতে এতে অনেক লম্বা সময় ধরে লেগেছিল। এটা তো আপনি জানেন, রুপিও ইন্টারন্যাশনাল ট্রেডের স্বীকৃতি পেয়ে গেছে। শুধু ভারতই নয়, বরং এশিয়ার অনেক দেশই ডলারাইজেশনের পথে হাঁটছে। আপনাদের বলে রাখি, ভারত ও চীন কোনো প্ল্যাটফর্মে যদি একই রকম চিন্তা ভাবনা রাখে, তবে সেটা হলো ডি-ডলারাইজেশন, অর্থাৎ পুরো বিশ্বতে ডলারের ক্ষমতাকে কম করা। যদিও চীনেতে অনেক লম্বা সময় ধরে লেগে রয়েছে, এখন তো বিশ্বতে 70% ট্রেড ডলারেই হয়ে থাকে। বিশ্বের 60% ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডলারেই রাখা হয়েছে। এখন আমেরিকান ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি কিভাবে হলো, আসুন এটা সম্পর্কেও কিছু জেনে নেওয়া যাক। আসলে এটা শুরু হয় 1940 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইউরোপের পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল, তখন 44টা দেশ মিলে ব্রেটন উডস সিস্টেমের দরুন ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি বানানোর সিদ্ধান্ত নেয়। এবার এই ব্রেটন উডস সিস্টেম কি, এ বিষয়ে অন্য এক ভিডিওতে আপনাদের জানাবো। আর যখন ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি হয়েই গেছে, তারপর 70 দশকের মধ্যে সব ইন্টারন্যাশনাল কারবারের পজিশন মজবুত হয়ে গেছিল, যেটা আজও বজায় রয়েছে। হ্যাঁ সত্যি, ডলারের লিকুইডিটি আজও পুরো বিশ্বতে সবচেয়ে বেশি থাকে, কারণ অন্য কারেন্সির তুলনায় এর এক্সচেঞ্জ রেট অধিক স্টেবল থাকে। আপনারা তো ডলারের ক্ষমতাই কথা থেকে আন্দাজ করতেই পারছেন। বিশ্বের সব দেশ যারা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রাখে, তাতে আপনি দেখবেন 60% বেশি ডলারেই হয়ে থাকে। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, ডি-ডলারাইজেশনে পেট্রো ডলারেরও অনেক বড় হাত রয়েছে। এই পেট্রো ডলারই আমেরিকান ডলারের তৈরবানোর কাজ করতে পারে। আসলে পেট্রো ডলার কোনো আলাদা কারেন্সি নয়, এটা আমেরিকান ডলারই। তেলের ব্যবসার জন্য যে আমেরিকান ডলারের ব্যবহার করা হয়, তাকে পেট্রো ডলার নাম দেওয়া হয়েছে। আপনাদের বলে রাখি, গ্লোবাল অয়েল ক্রাইসিসের কিছু সময় পরেই 1974 সালে সৌদি আরবের সরকার সেই সময়ের আমেরিকার রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের সাথে একটা চুক্তি করেছিলেন, যার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সৌদি আরবের তেল এক্সপোর্ট ডলারে হবে। তারপর থেকেই বিশ্বের অনেক দেশই সৌদি আরবের দেখানো এই পথেই হাঁটছে। তারপর পুরো বিশ্বতেই তেলের দাম ডলারেই হতে শুরু করলো। এই কারণের জন্যই তেল কেনার জন্য বিশ্বজুড়ে দেশ ডলারে বিদেশি মুদ্রা ভান্ডার পরখ করতে থাকে। কিন্তু এখানেও ডলারকে ডাম করার চেষ্টা চলছে, কারণ তেলের সবচেয়ে বড় এক্সপোর্টার সৌদি আরব ব্রিক্সে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। আর্জেন্টিনা এবং ইরানের মতো দেশও ব্রিক্সে যুক্ত হওয়ার কথা বলেছে। এখন যদি ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এদের সংগঠনে সৌদি আরব এবং ইরানের মতো দেশ সংযুক্ত হয়ে যায়, তাহলে ভাবুনের মানে কি দাঁড়াবে। একদিকে যেখানে ব্রিক্সে চীন এবং রাশিয়ার মতো কট্টর আমেরিকান বিরোধী দেশ প্রথম থেকেই সামিল রয়েছে, সেক্ষেত্রে যদি এই সংগঠনে ইরান এবং সৌদি আরবের মতো দেশ সামিল হয়ে যায়, তাহলে সেটা আমেরিকার জন্য তো খুবই খারাপ খবর হবেই। আপনাদের কি মনে হয়, ডলারের ডলারাইজেশন কবে সার্থক হবে? বিশ্ব কি ডলারের থেকে মুক্তি পাবে? আর যদি পেয়েও থাকে, তাহলে সেটা কবে? 2050 সালে নাকি 2070 সালে? আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর কিভাবে বিদেশি কোম্পানিগুলোর শেষ ভরসা হয়ে উঠছে টাটা, সেই সম্বন্ধে জানতে এন্ড স্ক্রিনে দেওয়া ডান দিকের ভিডিওটি চেক করুন।